মণ্ডলী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন শীর্ষ সংবাদ। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন newsfirstbd.com এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ এ আরাফাত। জনাব আরাফাত, আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো সংবাদ এবং তার পেছনের নানা বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশ, কলকাতা এবং পুরো ভারতবর্ষ জুড়ে আজকে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে মনমোহন সিং এর সফর, এবং তিনি আজ বিকেল 6:10 ফিরে গেছেন কলকাতাতে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তিস্তার চুক্তি পাওয়া না পাওয়া এবং নানা প্রাসঙ্গিক দিক নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নেব মোহনা টেলিভিশনে প্রচারিত আজকের শীর্ষ সংবাদগুলো। আগামী 3 মাসে তিস্তা চুক্তি, বললেন অর্থমন্ত্রী। দুদেশ স্বার্থ রক্ষা করে শিগগিরই নতুন ফর্মুলা, আশাবাদ মনমোহনের। তিস্তা চুক্তিতে ভারতের রাজি না হওয়া দেশটির দৈন্যতা, বললেন সাধারণ মানুষ। স্বাগত ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত। ট্রানজিট আর তিস্তা চুক্তি না হয় মনমোহনের সফরকে অসফল বলছেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লি সম্পর্ক থাকলো আগের মতোই। এবং আবারও জঙ্গি বোমায় কাঁপল দিল্লি, নিহত 12, আহত অর্ধশত। পাকিস্তানের জোড়া বোমায় মারা পড়ল 20 জন। আমরা যে বিষয়টি দেখলাম যে আসলে আজকে গণমাধ্যমের প্রধান শিরোনাম হচ্ছে তিস্তা, এবং তিস্তা নিয়ে নানা বিশ্লেষণমূলক আমরা দেখছি। বিশেষ করে তিস্তা চুক্তি হলো না, এটি নিয়ে কিন্তু বেশ আলোচনা আমরা দেখছি। এই বিষয় নিয়ে জনমনে একটি হতাশার একটা সৃষ্টি হয়েছে, অন্তত গণমাধ্যমগুলি তাই বলছে। এবং অনেকে বলছেন যে নতুন করে আবার শুরু করতে হবে। আমাদের সংবাদের শিরোনামটিও ছিল। আপনি কি তাই মনে করেন যে নতুন করে আবার শুরু করতে হবে? না, বিষয়টা আমি এভাবে মনে করি না। আসলে যেটা হচ্ছে যে এই তিস্তার যে চুক্তির বিষয়টির ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। আসলে এই যে আন্তর্জাতিক নদীগুলির পানি বন্টন নিয়ে ওই অর্থে আন্তর্জাতিক কোনো আইন নেই যেটা আপনার কোনো দেশের উপর অব্লিগেশন। যেগুলো আছে সেগুলো কিছু কনভেনশন আছে, সেই কনভেনশনগুলিকে আইনে রূপান্তর করার জন্য যে সিগনেটরি লাগে, যে যতগুলি দেশের ওখানে স্বাক্ষর প্রয়োজন হয়, সেগুলো হয়ে ওঠেনি বলে সেগুলো আইনে রূপান্তর হয়নি। যার কারণে আপনার ন্যায্য পানির হিস্সা নেওয়ার জন্য যেটি করতে হয় সেটি হচ্ছে একমাত্র উপায় হচ্ছে একটা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে, এবং সফল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আপনার ন্যায্য হিস্সাটা আপনি নিয়ে আসার চেষ্টা করেন। তিস্তার ক্ষেত্রে বিষয়টি এরকমই ঘটেছে, যেটি হয়েছে যে আপনি যদি তিস্তার যে স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলি উপরে বেস করে এই কনভেনশনগুলি আছে, যেগুলো মাথায় এই পানি বন্টন বিষয়গুলিকে ক্যালকুলেট করা হয়, তার মধ্যে একটি হচ্ছে পুরো নদীর দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে নদীর ক্যাচমেন্ট বা বেসিন। বেসিনটা হচ্ছে যে একটা নদীর যে পানি তার উৎস থেকে প্রবাহিত হয়ে আমরা জানি যে সাগরে যে পড়ে, এর উৎস থেকে পানি ছাড়াও এর উৎসের বাইরেও যে বেসিন যেটা আছে, আমরা নর্মাল বেসিন যেটা সাধারণ দর্শকদের জন্য বলছি, যে একটা যে ঢালের মতন, যে বৃষ্টির পানি এবং বিভিন্ন অন্যান্য পানি সেই ঢালের মতন গড়ে এই নদীর মধ্যে এসে পড়ে। তো যার কারণে বেসিনটা একটা বড় ফ্যাক্টর। তো এই তিস্তার ক্ষেত্রে যদি আপনি দেখেন, যে পুরো যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের 65% ভারতে পড়েছে আর 35% পড়েছে বাংলাদেশে। আর আপনি যদি বেসিন ওয়াইজ যদি দেখেন, ক্যাচমেন্ট চিন্তা করে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন 80% ভারতে পড়েছে, 20% বাংলাদেশে পড়েছে। এই দুটোকে যদি আপনি ক্রাইটেরিয়া ধরেন, তাহলে কিন্তু বাংলাদেশে শুধু এইটার উপর বেস করে চিন্তা করলে 30% বেশি, পুরো পানি 30% বেশি পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু এখানে আমরা যতটুকু জেনেছি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টার কাছ থেকে, যে এই দর কষাকষি যখন হচ্ছিল, প্রধানমন্ত্রীর একটি সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন ছিল। উনি বলেছেন যে ক্যাচমেন্ট বা নদীর দৈর্ঘ্যের বাইরেও মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কাজে কত মানুষ এই নদীর উপর ডিপেন্ডেন্ট, তাদের জীবন জীবিকা নির্ভর করে, সেইটাকে একটা বড় ক্রাইটেরিয়া হিসেবে দেখতে হবে এখানে। এবং এখানে যেটি দেখা যাচ্ছে যে যদিও নদীর দৈর্ঘ্যের একটা বড় অংশ ভারতে পড়ছে, ক্যাচমেন্টের একটা বড় অংশ ভারতে পড়ছে, ছোট অংশটা আমাদের এখানে পড়ছে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের অংশে অনেক মানুষ এই নদীর অববাহিকায় যারা তাদের জীবন জীবিকা এই নদীর উপর ডিপেন্ড করে। এবং মানুষের সংখ্যা দিয়ে যদি আপনি যান, তাহলে সেটি কিন্তু নদীর দৈর্ঘ্যের যে প্রপোর্শনেটলি যে রেশিওটা, সেটি কিন্তু ওরকম নয়। মানুষ কিন্তু অনেক বেশি এখানে যারা আছে, দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি মানুষ ডিপেন্ড করে, নির্ভর করে এই নদীর উপরে।
যার কারণে এই চুক্তিটা কষাকষির মাধ্যমে আমরা অলমোস্ট 50-50 তে চলে গেছি। আমরা চেয়েছি 48%, আমরা যেটা শুনেছি, এবং ভারত যদিও তাদের 65% নদীর দৈর্ঘ্য এবং 80% ক্যাচমেন্ট তাদের অংশে, তারপর তারা 52%, আমরা 48% নিচ্ছিলাম। এরকম একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়েছে এবং মোটামুটি সব প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং আমরা জানতাম যে এই সফরে এসেই এই চুক্তিটি সই হবে। এখন যেটি হয়েছে, এখানে একটি জিনিস আমি বলতে চাই যে এই বিষয়টি নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আমি একটু দুঃখ পেয়েছি, কিন্তু আমি হতাশ নই। কেন? কারণ এই যে জায়গাতে আমরা পৌঁছালাম 50-48, এখানে পৌঁছানোর জন্য গত 1 বছর 8 মাসে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে, প্রচুর টেকনিক্যাল সার্ভে এবং অনেক এক্সপার্টদেরকে এনগেজ করে অনেক কাজ হয়েছে। এবং আমি শুনেছি জয়েন্ট রিভার কমিশন এবং বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেছেন, যে তারা বলেন মেটাফরিক্যালি যে বুলেটের গতিতে তারা কাজ করেছেন এবং প্রচুর হয়েছে এবং প্রচন্ড পরিশ্রম করে তারা এই কাজগুলি করে এই যে 99% কাজ কিন্তু এগিয়ে গেছে। শুধু একটি সিগনেচার বাকি ছিল, যেটি এবার হয়তো হয়ে যেত, কিন্তু কাজ কিন্তু এগিয়ে আছে। এখন যেটি হচ্ছে, আমরা জানি যে মমতা ব্যানার্জি যে কারণে বেঁকে বসলেন, উনার স্থানীয় কিছু রাজনৈতিক বিষয় আছে, উনার নিজস্ব রাজনীতি, উনার ইলেকশন সবকিছু নিয়ে ওনার নিজস্ব কিছু সীমাবদ্ধ জায়গা আছে, যার কারণে হয়তো উনি এই বিষয়ে রাজি হচ্ছেন। এবং উনি যে যুক্তিটি দেখাচ্ছেন সেটি মূলত ওটাই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে নদীটা পড়ে, ভারতের অন্য পার্ট বাদ দিলে এই নদীর যে অংশ পড়ে সেটা অলমোস্ট বাংলাদেশে যতটুকু পড়ে তার কাছাকাছি। তো মমতা ব্যানার্জি প্রশ্নটি ছিল ওই জায়গাতে, যতটুকু আমি জানতে পেরেছি। কিন্তু প্রশ্নটি হচ্ছে এটি দিল্লি তার সাথে নেগোশিয়েট করবে, তাদের ব্যাপার। আমরা কলকাতায় মমতা ব্যানার্জি কি চাচ্ছে আমরা উই ডোন্ট কেয়ার। আমি যেটি মনে করি, ঢাকার সাথে দিল্লির অলমোস্ট একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে এবং এটা চুক্তির অপেক্ষায়। কিন্তু আমরা জানি ইন্ডিয়া যেহেতু একটি ডেমোক্রেটিক রাষ্ট্র, এবং ওদের আবার একটা সাংবিধানিক একটা বিষয় আছে যে প্রাদেশিক গভর্নমেন্ট যারা, তারা নদী বিষয়ে কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের কথা শুনে কিন্তু ওদের কাজগুলি করতে, ইন্টারন্যাশনাল লেভেলও যদি নদী নিয়ে যদি হয়, এটা ওদের সাংবিধানিক বাধ্যবাধকতা একটা বিষয় আছে কেন্দ্রের। তো যেহেতু অ্যাট দ্য সেম টাইম ওরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, ধরেন চায়নার মতন একটা কমিউনিস্ট রাষ্ট্র হলে ওভার রাইট করে আমরা চেয়েছি কেন্দ্র, তোমরা কি বলছো ইউ ডোন্ট কেয়ার, করে ফেলতো। এই জন্য আমার মনে হয় এখানে একটু ধৈর্য ধরলে আমরা পাবো। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে এই অনুষ্ঠানে বসার আগে আমরা খেয়াল করছিলাম, লক্ষ্য রাখছিলাম যে বিশ্ব গণমাধ্যম এই বিষয়টি নিয়ে কি ভাবছে, ভারতীয় গণমাধ্যম কি বলছে, খোদ কলকাতা শহরের গণমাধ্যম কি বলছে। তো আমরা দেখলাম যে মনমোহন সিং এর এই সফরের চাইতে মনে হচ্ছে যে তিস্তা চুক্তি হলো না, এটাই এখন বড় একটা না অ্যাবসলিউটলি। কারণ মনমোহন সিং নিজে প্রচন্ডভাবে বিব্রত, দিল্লি প্রচন্ডভাবে বিব্রত পুরো বিষয়টি নিয়ে, এবং তারা যে বিব্রত সেটি আমাদের জন্য সুখের বিষয় এই কারণে, তার মানে তারা একটা প্রচন্ড রকম প্রেশার ফিল করছেন এবং তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদের মতন করেই মমতা ব্যানার্জিকে কিভাবে ম্যানেজ করতে হয় তারা করবেন। এবং আমি খুবই আশাবাদী। আল জাজিরা আজকে বলেই দিয়েছে যে ভারত অকূটনৈতিক সুলভ আচরণ করেছে বাংলাদেশের সঙ্গে। না, এক অর্থে তো তাই, এক অর্থে যে মানে একটু স্ট্রংলি বলে ফেলেছে, কিন্তু আপনার কি এক অর্থে কি যে তাদের যদি এখানে আমরা দেখি যে এক ধরনের ব্যর্থতা, তাহলে ভারতের দিক থেকে আমি বলবো এক ধরনের কূটনৈতিক ব্যর্থতার জায়গা তৈরি হয়েছে। সেদিক থেকে বাংলাদেশ অনেক কম্পোজড, অনেক ম্যাচিওরড ব্যবহার করেছে। কারণ এখন যদি আমরা আমাদের অনেক সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন টকশোতে আমরা দেখি বলে ফেলে সবকিছু শেষ হয়ে গেল, নতুন করে শুরু করতে হবে, কিছুই হলো না, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। কারণ কি আমরা 99% কাজ, যে এতদিনের যে হোমওয়ার্ক, এত কিছু সব ব্যর্থ হয়ে যাবে, এটা হতে পারে না। আমরা একেবারে সীমান্তে এসে দাঁড়িয়ে আছি। আজকে এক ধরনের হিকআপস হয়েছে, কিন্তু সেটিকেও আমরা ওভারকাম করব এবং এই চুক্তি হতেই হবে, এবং এই রেশিওতে আমরা ইনশাআল্লাহ করব। কাজে আমি এখানে হতাশ হতে চাই না মোটেও, বরং আমি এটা পিছিয়ে লেগে থাকতে চাই। আমি মনে করি পার্সোনালি আমি কিছুটা দুঃখ পেয়েছি, অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছিলাম, প্রচন্ড খুশি হয়ে গেলে সেইখানে একটা দুঃখবোধ বা বেদনাবোধের জায়গা আছে, বাট হতাশ মোটেও হতে চায় না। যেমন দিল্লির পত্রপত্রিকাগুলো বলছে যে আসলে সবকিছু ঠিকঠাক থাকার পরেও এই চুক্তিটি হলো না, এতে আসলে কার দৈন্যতা প্রকাশ পায়? এখানে বাস্তবতা জায়গাটিতে আপনাকে বুঝতে হবে, যেটি বলেছি ইন্ডিয়া তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এবং ওদের যে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, আমি বলেছি নদী বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কেন্দ্রই আলোচনা করে, কিন্তু ওদের শুনতে হয় প্রাদেশিক সরকারগুলোর কথা, এবং এর বাইরেও আরো কিছু পলিটিক্যাল রিয়ালিটি আছে। মমতা ব্যানার্জির অবস্থান, মনমোহন সিং এর এই মুহূর্তের সিচুয়েশন, তাদের নিজস্ব ইকুয়েশন, সবকিছু নিয়ে কাজে এই বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আমি এখানে কিছুটা কনসেশন দিতে চাই, বাট আমি ধরে রাখতে চাই। এবং আমার আশাবাদ আজ থেকে 2 থেকে 3 মাসের মধ্যে, যেটা আমাদের অর্থমন্ত্রী বলেছেন, আমরা শুনেছি,
একই চুক্তি যেটি গতকাল হতো সেটি আমরা করতে চাই। এবং যেমন মনমোহন সিং আজকে বলেছেন যে তিস্তার জল চুক্তি না হওয়াটা অত্যন্ত দুঃখজনক, এবং তিনি আরো বলেছেন যে লোকাল পলিটিক্স কখনোই বিগ ফ্যাক্টর হতে পারে না। অ্যাবসলিউটলি। আজকে দেখেন যে একটা পরিবেশের জায়গা তৈরি হচ্ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, আমরা জানি বিশেষ করে ৭৫-এর পরে থেকে এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হলো, এবং ভারত বাংলাদেশের মধ্যে যদি বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক না থাকে আমরা দুটি দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। এর মাঝখান দিয়ে অন্য কোনো দেশ, পাকিস্তান বা অন্য কোনো দেশ সুবিধা নিয়ে যেতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা কিন্তু বঞ্চিত হব। এবং এর আমরা দেখেছি দীর্ঘদিন ধরে অনেক সমস্যা জিয়ে থেকেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ভারতও হয়েছে। কাজে আমাদের কিন্তু কোনো বিকল্প নেই একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার বাইরে। কাজে পেছনের অনেক কিছু ফেলে আমাদের সামনে এগোতে হবে এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। এবং দিল্লির কেন্দ্রের যে সরকার, তাদের কাছ থেকে আমরা মোটামুটি একটা পজিটিভ মাইন্ডসেট দেখতে পাচ্ছি। বিশেষ করে মনমোহন সিং এর কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি তাদের কিছু ইন্টারনাল জটিলতা তৈরি হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, যে জটিলতার খেসারত আমাদের দিতে হচ্ছে, আমরা এই চুক্তি করতে পারলাম না। বাট আমি প্রচন্ডভাবে আশাবাদী, যে কাজে আমরা এত কষ্ট করে, এত হোমওয়ার্ক করে, এত বুলেটের গতিতে এগিয়ে পুরো সম্পূর্ণ করে 99% কাজ করে ফেলেছি, সেটা আর 1% কাজ, মূল কাজটা হবে না, এটা আমি বিশ্বাস করি না। এবং মনমোহন সিং এর দিক থেকে আশাবাদের ব্যক্ত করা হয়েছে, কমিটমেন্ট আবার রিইটারেট করা হয়েছে, বাংলাদেশ সাইড থেকেও দেওয়া হয়েছে। এবং আমি মনে করি দুটি পক্ষ খুব ম্যাচিউরলি এই বিষয়টি হ্যান্ডেল করবে। বোকার মতন হ্যান্ডেল করার কিছু নাই, হুট করে হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার কিছু নাই, সবকিছু শেষ হয়ে গেল, ভেঙে পড়লো, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এত কিছু বিল্ড করার পরে আমি বাকি পথটা পেরোতে চাই, সেটি হবে সবচেয়ে ম্যাচিউরড অ্যাপ্রোচ। জনাব আরাফাত, কথা বলছিলাম নানা বিষয়ে তিস্তার জল চুক্তি এবং তার পেছনের যে বিশ্লেষণ সেগুলো নিয়ে। আপনার কাছে একটি জিনিস জানতে চাইবো, যে বিশ্লেষকরা বলছেন, মানে আমি ভারতীয় বিশ্লেষকদের কথা বলছি, যে ইন্ডিয়ান ব্যুরোক্রেসি অনেক কঠিন একটা ব্যাপার, মানে দিল্লির যারা এক্সপার্ট তারা বলছেন, এবং তারা এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তিস্তা চুক্তির বিষয়টি জানতেন অন্তত ৩ মাস আগে, এবং তাকে কপিও পাঠানো হয়েছিল। এগুলো হিন্দুস্তান টাইমস আজকে এই সংবাদ দিয়েছে। এবং ৪৮ এবং ৫২ কথাটি তিনি জানতেন ৩ মাস আগে, কিন্তু তারপরও কেন্দ্রকে বিপাকে ফেলতে এই মিসকমিউনিকেশন, হিন্দুস্তান টাইমস বলছে। আপনি কি বলেন? আমি বরং যে বিষয়টি জানি যে এই ৫২ এবং ৪৮ নিয়েই তার অভিযোগের বিষয়টি, কারণ উনি খুব জানতেন। হ্যাঁ, উনি খুব, আমি যতটুকু জানি যে এই বিষয়টি হয়তো উনি ওই অর্থে কতটুকু জানতেন, কারণ এই বিষয়টি নিয়ে উনি খুব ট্রেডিশনাল চিন্তা ভাবনার অংশ হিসেবে এই পানি বন্টনটি ভাবছিলেন, যে নদীর দৈর্ঘ্য এবং নদীর ক্যাচমেন্ট, এই বিষয়গুলি মাথায় নিয়ে হয়তো চিন্তা করছিলেন। কিন্তু মানুষ যে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত, যেটি আমাদের প্রধানমন্ত্রী একেবারে ক্যাটেগরিক্যালি বলেছে, এবং যার ভিত্তিতে কেন্দ্র, দিল্লি সরকারও রাজি হয়েছে, সেখানে সে সমস্যাটা। এখানে আরেকটা বিষয় আপনাকে আমি বলতে চাই, আপনি দেখেছেন এবং সিপিআইএম তারাও কিন্তু মমতাকে দূষেছে এই বিষয়টির জন্য, এবং তারাও কিন্তু এটা পছন্দ করেনি। শুধুমাত্র মমতা ব্যানার্জিকে যারা একটু উস্কাচ্ছেন তারা কিন্তু ভারতের মৌলবাদী যে রাজনৈতিক দলটি আছে, মৌলবাদী, এক্স্যাক্টলি। আমি এটা বারবার বলেছি যে ভারত বাংলাদেশের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক জায়গা তৈরি করা এই দুই দেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের জন্য খুবই জরুরি। এবং এই সুন্দর সম্পর্কের জায়গা থেকে যেটি হয় যে কিছু শত্রু আছে, আমি এদেরকে ইরিটেন্ট বা এদেরকে এনিমিজ বলতে পারেন, এবং বিভিন্ন কোয়ার্টার ভারতের ব্যুরোক্রেসি একটা দীর্ঘ সময় ধরে এটার ইরিটেন্ট হিসেবে কাজ করেছে, তারা অনেক কিছু বিপক্ষে দাঁড়িয়ে গেছে। অনেক সময় বাংলাদেশে কিছু পলিটিক্যাল পার্টিস তারা তাদের নিজস্ব স্বার্থে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একটা অপরাজনীতি করেছে, এবং এখনো কিন্তু মৌলবাদী শক্তিগুলি দু দেশের মধ্যেই, তারা কিন্তু এই দু দেশের মধ্যে সুন্দর সম্পর্ক চান না, এবং যেটি একটি প্রমাণ এটি। তো ওখানেও কিন্তু একটি বিষয় আছে, এখনো কিন্তু শত্রু থেকেই গেছে বাংলাদেশেও, ভারতেও। যেমন তিস্তার পানি চুক্তিটি হলো না, আর বাংলাদেশ ভারতকে ট্রানজিটও দিল না, কিন্তু তিস্তার পানি চুক্তি হলো আবার ট্রানজিট দিল, এবং বাংলাদেশের গণমাধ্যমে এরকম খবর বের হয়েছে। এই জিনিসটি খুব অবাক লাগে আমার কাছে, গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমি এটা নিয়ে আলোচনা শুনেছি, এবং অনেকে এটা নিয়ে যে বিশ্লেষণ করছেন, আজকে সারাদিন যে আলোচনাগুলো গণমাধ্যমে, এবং এই বিশ্লেষণ দ্বারা মানে প্রভাবিত হচ্ছেন আমাদের সাধারণ জনগণ। একটি মাত্র বিশ্লেষণ আমি দেখেছি, এটি চমৎকার এবং যৌক্তিক বিশ্লেষণ মনে হচ্ছে। উনি পিআরআই যে একটি থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তার একজন গবেষক। তো জিনিসটা হচ্ছে কি, ট্রানজিটটা আমরা যে বলছি আমরা দিয়ে দিলাম, ভারতকে দিতে হবে, এই ট্রানজিট দেয়া এবং তিস্তার পানি নেয়া, এটিকে এই ইকুয়েশনে ফেলার কোনো যুক্তি নেই, এটি দুটি আলাদা বিষয়। আমি আগে বারেবার বলেছি, ট্রানজিট কিন্তু ওভারঅল কানেক্টিভিটির একটা অংশ মাত্র, একটা অনুষঙ্গ।
পুরো কানেক্টিভিটির যে বিষয়টা আমরা স্ট্যাবলিশ করতে চাই সেটি কিন্তু বাংলাদেশের নিজের স্বার্থে করতে হবে। এর সাথে তিস্তা পানির সম্পর্ক নয়, সেটি আমরা আলাদাভাবে ডিল করবো এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা নিয়ে আসবো আমাদের কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে। তার সাথে ট্রানজিটের কেন সম্পর্ক নিয়ে দেখেন, পুরো যে কানেক্টিভিটি বিষয়টি তার মধ্যে কি কি আছে। আমরা নেপাল এবং ভুটান থেকে ভারতের ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে বাংলাদেশে মালামাল নিয়ে আসবো এবং তারা আমাদের মোংলা পোর্ট বা অন্যান্য পোর্ট ইউজ করে তৃতীয় দেশে যাবে। এই পারমিশন এই কানেক্টিভিটির মধ্যে আছে, এই ট্রানজিট আছে। আমরা আমাদের মালপত্র নিয়ে নেপাল ভুটানে চলে যাব ভারতের ভিতর দিয়ে, এই পারমিশনের এই কানেক্টিভিটির মধ্যে থাকবে। ভারত তার নর্থ ইস্টে তাদের মালপত্র নিয়ে যেতে পারবে, এই পারমিশন এই কানেক্টিভিটির অ্যাপ্রোচের মধ্যে থাকবে। বা ভারত তার পত্র নিয়ে আমাদের মোংলা পোর্ট ইউজ করবে এই কানেক্টিভিটির মধ্যে। এবং এই পুরো কানেক্টিভিটির অংশ হিসেবে ট্রানজিটের বিষয়টি। এবং আপনাকে আমি বারে একটা জিনিস বলতে চাই যে এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতে হবে বাংলাদেশের নিজের স্বার্থে। আজকে সৌদি আরবের তেল আছে, তারা যদি এই তেলটি মাটির তলা থেকে উঠিয়ে বিক্রি না করতো, ব্যবহার না করতো, তাহলে তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারতো না। আমাদের যে এই যে ভৌগোলিক অবস্থানগত সুবিধা আছে এটি আমরা এতদিন ধরে প্রাকৃতিকভাবে পেয়েছি, এটি আমরা এতদিন ধরে ব্যবহার করিনি। কাজে এটি যদি আমরা এই কানেক্টিভিটির আওতায় এনে ব্যবহার করতে না চাই, এখনো যদি না করি, আমরা যদি মনে করি এটি অন্য কাউকে ফেভার করার জন্য দেয়া হচ্ছে এবং অন্য কোনো কিছুর সাথে দর কষাকষি অস্ত্র হিসেবে ব্যবহার করতে যে আমরা আসলে নিজেদেরকে বঞ্চিত করছি। যেমন সাধারণ মানুষের কিন্তু একটি প্রশ্ন প্রত্যেকের থাকে, আমরা যখন এখানে লাইভ প্রোগ্রাম করি তখন সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে যে ভারত বিরোধিতা এবং এই সরকারের বিরোধিতা, যে আওয়ামী লীগ সরকার থাকলে দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। এবং কালকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি বলেছিলেন ভারতকে ট্রানজিট দিলে আরেকটি মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাবে। সেই দলটি, তার দল আজকে আমরা দেখলাম যে নাটকীয়ভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে। না, এটা নিয়ে বলি একটু, এটাকে আমি স্বাগত জানাই। একটি পজিটিভ রাজনীতির দিকে আজকে খালেদা জিয়া দেখা করেছেন, এরশাদ সাহেবও দেখা করেছেন। আর অন্য যে বিষয়টি চৌধুরী তার ব্রিফিং এ তিনি বলেছেন যে ট্রানজিট নিয়ে তাদের কোনো আপত্তি নেই এবং বলেছেন যে দেখুন এখানে একটু আমি বলি একটি বিষয়, যে আরেকটি বিষয় আপনি দেখবেন অনেকের মধ্যে এক ধরনের চিন্তা আছে বা দুশ্চিন্তা আছে, ট্রানজিট দিলে আবার যেটি বলছে অ্যাজ ইফ আমরা দিচ্ছি, ফেভার করছি কাউকে। বিষয়টি মোটো এরকম না, আমি ব্যাখ্যা করেছি। কিন্তু যে দুশ্চিন্তা হচ্ছে তাহলে ভারতের বেশি লাভ হবে না আমাদের বেশি লাভ হবে? আমি প্রশ্নটা করতাম আপনাকে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে মানুষের কিন্তু এটি যে কার লাভ হবে। মজার ব্যাপারটা হচ্ছে কি যে ভারতের বেশি লাভ হবে কিনা সেটা কিন্তু আমার কনসার্ন না। আমি আমার লাভটাকে ম্যাক্সিমাইজ করতে পারছি, সর্বোচ্চ পর্যায়ে নিতে পারছি কিনা সেটি আমার ফোকাস। আমি সেটির দিকে মনোনিবেশ করে কাজ করতে চাই ট্রানজিটের মধ্যে। বরং আমি এটি বলতে চাই যে ভারতের লাভ হবে এটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ ওদের যদি লাভ না হতো তাহলে এটা নিয়ে ওরা আগ্রহ দেখাতো না। এবং আমাদের যে ট্রানজিট দেওয়ার ফলশ্রুতিতে নেপাল, ভুটান এবং ভারতকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থাকতো না। এবং আপনাকে একটি বিষয় আমি বলে নিই, যেহেতু দীর্ঘদিন ধরে এই ট্রানজিট বিষয়টি নিয়ে একটা অচল অবস্থা ছিল এবং ভারতকে আপনি জানেন নর্থ ইস্টে চিকেন নেক দিয়ে ঘুরে যেতে হয়, তারা কিন্তু একটি অল্টারনেটিভ রুট খোঁজার চেষ্টা করেছে এবং তারা অনেকখানি এগিয়েও গেছে। তারা কিন্তু মিয়ানমার হয়ে নর্থ ইস্টে যাওয়ার একটা রাস্তা অলরেডি করার অনেকখানি পরিকল্পনা এগিয়ে গেছে। এইটা যদি অর্থনৈতিকভাবে তাদের জন্য ভায়াবল হয়, ভারত কিন্তু আর ইন্টারেস্টেড হবে না এই নর্থ ইস্টের ট্রানজিটের মাধ্যমে। যদি ইন্টারেস্টেড না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটা বড় বাজার হারালো, এটি কিন্তু মাথায় রাখতে হবে। কাজে আপনি চিন্তা করে দেখেন এই ট্রানজিটের দিয়ে আমাদের কি কি লাভ হতে পারতো। আজকে এই ট্রানজিটকে কেন্দ্র করে আমাদের রাস্তাঘাটে কি হতো, ডিমান্ড তৈরি হতো, আমাদের আরো বেশি রাস্তাঘাট প্রয়োজন হতো, কমিউনিকেশন ডেভেলপ করতে হতো। কেন? ভারতের ট্রাক, নেপালের ট্রাক, ভুটানের ট্রাক এগুলো এই রাস্তার উপর দিয়ে চলবে। তাহলে কি হতো, আমরা গোটা বহির্বিশ্ব থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারতাম এই রাস্তাতে ইনভেস্ট করতে। প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে ইন্টারেস্ট হতো। কেন? কারণ তারা জানে এর ডিমান্ড আছে, তারা যেটা ইনভেস্ট করবে তার রিটার্ন আসবে। এবং নট অনলি দ্য প্রাইভেট সেক্টর, WTO অনেক কনসেশনাল লোনস আপনাকে দিত এবং গোটা বাংলাদেশ জুড়ে যে বিশাল একটা কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হতো, তার হয়তো 10% নেপাল, ভুটান, ভারত ব্যবহার করতো, বাকি 90% আমরাই করতাম। এবং পুরো দেশে আমাদের যে ব্যবসায়ী সমাজ, যে তাদের যে কম্পিটিটিভনেস বা এফিসিয়েন্সি, বিকজ উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যে তাদের ট্রেড ট্রানজাকশন কস্ট কমে এসে তাদের কম্পিটিটিভনেস এতটা বেড়ে যেত, আমরা বহির্বিশ্বে সবার সাথে কম্পিট করতাম। বাংলাদেশে কোথায় চলে যেত, আমাদের ব্যাংকিং সেক্টর বুম করতো, আমাদের হোটেল সেক্টর বুম করতো, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর বিশাল করে বুম করতো, ম্যাসিভ এমপ্লয়মেন্ট জেনারেটেড হতো। এই যে বিশাল সম্ভাবনার জায়গা, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জায়গাটা এই ট্রানজিট বা এই কানেক্টিভিটির মাধ্যমে, সেই বিষয়টি আমরা কেন বুঝতে পারছি না? আমাদের এখনো মনে হচ্ছে তিস্তার এটা হয়নি, ট্রানজিট না দিয়ে ভালোই হয়েছে, অ্যাজ ইফ এটা ভারতকে দিয়ে দিচ্ছিলাম। বিষয়টি এভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা দিনের পর দিন
না বোঝার জন্য নিজেদেরকে বঞ্চিত করছি। আমার মনে হয় আমাদের সাধারণ মানুষকে সঠিক ইনফরমেশনটি দেওয়া উচিত। যেমন এর বাইরেও যে কথাটি আজকে যেমন আমাদের এখানে আমরা দেখছি যে একটা হতাশ একটা সোসাইটিকে আমরা দেখছি যে তারা বলার চেষ্টা করছেন যে এই সফর থেকে বাংলাদেশ কিছুই পায়নি, কিছুই অর্জিত হয়নি এবং সেটা শুধু লোক দেখানো, এবং তারাই একসময় বলতেন যে আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে। আমি আপনাকে এবার বলি, বাণিজ্য ঘাটতির একটি ব্যাপার কিন্তু এর মধ্যে সম্পৃক্ত, এবং আপনি জানেন যে 46টি পণ্য মানে শূন্য শুল্কে তারা ভারতে রপ্তানির একটা থাকে, এবং তার যে 7 সিস্টার, এবং এই 7 সিস্টার গুলোতে যদি এগুলো পৌঁছে যায় এবং বিশাল একটি বাজার কিন্তু আমরা পাই, যেটা আজকে এফবিসিসিআই কিন্তু এটা তাদের প্রেস কনফারেন্সে বলেছে। আপনি কি মনে, যারা এই অভিযোগগুলি তোলেন তারা তাদের বিভিন্ন সময় তারা যখন ক্ষমতায় ছিলেন, আমার কথা হচ্ছে তারা কতটুকু এইসব কাজে এগিয়েছেন, কতগুলি পণ্য থেকে শুল্ক মুক্ত তারা করতে পেরেছেন কূটনৈতিক তৎপরতা চালানোর মাধ্যমে? কোথায়? আমরা তো দেখিনি ওই অর্থে। ভারত কিন্তু দেখেন বরাবরই একটি প্রোটেকশনিস্ট একটা ইকোনমি ফলো করেছে, তার নিজেদের ভিতরে অন্তর্মুখী, তারা কিন্তু বাইরে অতটা ওপেন আপ করেনি। বাংলাদেশ কিন্তু অনেক ওপেন আপ করে গেছে। তো ভারতের একটা যে টেন্ডেন্সিটা ওদের, এটা কিন্তু মনমোহন সিং আসার পরে একটু খুলেছে। তাদের ছিল তারা ভিতরের যারা তাদের ব্যবসা বাণিজ্যকে প্রোটেকশন দিতে চায়, বাইরের কোনো কিছু আসতে দিতে চায় না, এগুলোকে তারা কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনস, ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আটকে রাখতে চায়, এই বিষয়গুলি ছিল। এবং তাদের ইন্টারনালি তাদের এই মাইন্ডসেটটি আছে, যার কারণে ভারতের সরকার চাইলেও তাদের ব্যবসায়ী সমাজ আবার এটার বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু আমরা কিন্তু আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা কি করেছি দেখুন, আমরা 61 প্রোডাক্ট চেয়েছিলাম, 61টি পেলে খুব ভালো হতো, কিন্তু আমরা 46 টেক্সটাইল আইটেম পরে যে শুল্ক সুবিধাটা পেতে যাচ্ছি সেটিও এক ধরনের অগ্রগতি মনে করি। এবং টোটাল যে সেন্সিটিভ লিস্টে টোটাল যে প্রোডাক্ট আছে 480টা, আমরা কিন্তু এই 400 বিভিন্ন পর্যায়ে আমরা বলেছি এই 480টা প্রোডাক্ট পুরোটাই সরিয়ে ফেলতে, এই সেন্সিটিভ লিস্ট জিরো করে ফেলতে, এবং জিরো করার প্রক্রিয়ার মধ্যে আমরা 61টা চেয়েছি, এর মধ্যে 46টা পেয়েছে, আমরা এক ধরনের অগ্রগতি হয়েছে। এবং বাণিজ্য ঘাটতি নিয়ে আপনাকে একটু একটা কথা বলি, ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে তার চেয়ে অনেক বেশি বাণিজ্য ঘাটতি আছে আমাদের চীনের সাথে। এবং আপনি যদি আমেরিকার সাথে দেখেন বাণিজ্য ঘাটতিটা উল্টো, তাহলে চীনের সাথেও তো আমাদের বিশাল চিন্তার একটা বিষয় থাকতে হবে। আমেরিকা তো আমাদেরকে নিয়ে চিন্তা করবে। বিষয়টা কি বাণিজ্য ঘাটতি না, বাণিজ্য ঘাটতিটা হচ্ছে আপেক্ষিক, যে আপনার যদি এক্সপোর্ট বাড়ে, আমাদের যদি এক্সপোর্ট বাড়ে, ইম্পোর্টও যদি আরো বেড়ে যায় আমাদের, তাহলে ঘাটতিটা বাড়তে থাকবে, মনে হবে ঘাটতি বেড়ে যাচ্ছে। কিন্তু ঘাটতি কিন্তু আসল ইন্ডিকেটর না, আপনার এক্সপোর্টটা আসল ইন্ডিকেটর। আমি এক্সপোর্টও করবো, ইম্পোর্টও করবো, এবং ভারত থেকে আমি মেজরিটি কি ইম্পোর্ট করি জানেন? অনেক কিছু আমরা ভারত থেকে ইম্পোর্ট করি যেগুলো আমার র মেটেরিয়ালস, যে র মেটেরিয়ালসকে আমরা ভ্যালু অ্যাড করে আবার ইউরোপে, পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করি। কাজে এই ইম্পোর্টগুলি তো আমার জন্য ভ্যালুয়েবল। এরকম ইম্পোর্ট যদি আমার ভারতে বেড়ে যায় আমার ইকোনমির জন্য ভালো, সেটি হয়তো অ্যাপারেন্টলি ঘাটতি বাড়াবে, কিন্তু আমরা একই সাথে এক্সপোর্টকেও বাড়াতে চাই। আসলে আমাদের যেটা বলা উচিত, বাণিজ্য ঘাটতি কমানোর চাইতে আমাদের যেটা বলা উচিত, আমরা এক্সপোর্ট বাড়াতে চাই। এবং সেক্ষেত্রে আপনাকে আমি বলি 2009-10 সালে আমাদের যে টোটাল এক্সপোর্ট ছিল সেই তুলনায় 2010-11 সালে আমাদের 68% এক্সপোর্ট বেড়েছে ভারতে। আমরা কিন্তু এক্সপোর্টের দিকে ঠিকই ফোকাস করা হচ্ছে বাংলাদেশ, এবং এক্সপোর্ট কিন্তু আমরা বাড়িয়ে চলেছি। এখন এক্সপোর্ট যদি আপনি বাড়ান, ইম্পোর্ট যদি একই জায়গায় রাখেন তাহলে ঘাটতি কমবে, আবার এক্সপোর্ট বাড়াচ্ছেন, ইম্পোর্ট যদি কমিয়ে দেন তাহলেও ঘাটতি কমবে। কিন্তু সেটা কি ভালো লক্ষণ? আমি কিন্তু ইম্পোর্টও বাড়াচ্ছি, কেন? সেই প্রোডাক্টগুলি আমাদের এখানে চাহিদা আছে, আমাদের ডিমান্ডকে মিট করছে, আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, সেই প্রোডাক্টগুলি আমরা ইম্পোর্ট করে আবার ভ্যালু অ্যাড করে এক্সপোর্ট করছি বাইরে, আমার ফরেন এক্সচেঞ্জ নিয়ে আসছে। আমি যদি $10 খরচ করে ইম্পোর্ট করি, সেটা ভ্যালু অ্যাড করে আবার $20 ইনকাম করছি। সো আমার নেট ভ্যালু অ্যাডিশন কিন্তু, নেট ইনকাম কিন্তু $10। কাজে এই ইম্পোর্টগুলি কিন্তু ইজ গুড। কাজে আমাদের ফোকাসটা বাণিজ্য ঘাটতির চেয়ে বেশি হওয়া উচিত এক্সপোর্ট কিভাবে আমরা বাড়াতে পারি। তো আমার তো মনে হয় যে 46 যে টেক্সটাইল প্রোডাক্ট, সেটার আমার খুব বদ্ধমূল ধারণা আমরা প্রচন্ডভাবে ভারতে ঢুকতে পারবো, এবং কানেক্টিভিটি এনশিওর করার মাধ্যমে, যার একটি অনুষঙ্গ মাত্র ট্রানজিট, যেটি আমরা ট্রানজিট বলি, আমাদের ট্রেড ট্রানজাকশন কস্ট কমে আসলে, বাংলাদেশের এন্টারপ্রেনিউরদের স্কিলস এবং তাদের কম্পিটিটিভনেস, এফিসিয়েন্সি বেড়ে গেলে, আমরা শুধু নর্থ ইস্টে না, গোটা ভারত আমাদের মার্কেট হবে। আমরা গোটা ভারতে ঢুকতে চাই। বাংলাদেশের এন্টারপ্রেনিউররা ভারতের ব্যবসায়ীদের সাথে কম্পিট করে, তাদেরকে ডিফিট করে বাংলাদেশের প্রোডাক্ট গোটা ভারতে বিক্রি করবে, এবং আমরা প্রচুরভাবে এখান থেকে বেনিফিট, সুবিধা নিতে চাই। জনাব আরাফাত, আসলে যেইভাবে আপনি আলোচনা করছিলেন, আমি মনে করি যে এই আলোচনাগুলো
আরো বেশি করে করা উচিত এবং গণমাধ্যমে বিশেষ করে আজকে যে ধরনের আলোচনা শুনেছি এবং সাংবাদিকদের মধ্যে আমাদের যে সাংবাদিক সমাজ আছে, যে টেলিভিশন ব্যক্তিত্ব বা টক শোতে যারা সাধারণত যান, তারা যেভাবে ভাষা জ্ঞান নিয়ে আজকে আলোচনা করেছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক এবং তাদের অনেকেরই ইন্ডিয়ান ব্যুরোক্রেসি সম্পর্কে কোনো ধারণা নেই এবং এই কারণেই তারা অভিযোগও তুলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না, এরকম একটি সফর হলো, এর অর্জন কি, নানা প্রশ্ন করছিল। কিন্তু যে কথাটি না বললেই না সেটি হচ্ছে যে আসলে অবাধ তথ্য প্রবাহের যুগে জানতে কিন্তু কারো বাধা থাকার কথা নয় এবং আমরা জাতিকে যে তথ্য দিতে চাই সেগুলি যেন 100% সঠিক তথ্য হয় এবং জাতি যেন উপকৃত হয়। কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করা যে সমস্ত গণমাধ্যমগুলো করছে, আমি মনে করি যে তারা দেশ বিরোধী কর্মকাণ্ড করছে বলে আমি মনে করি। এবং আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আপনাকে এই ধরনের আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি মনে করি এখানেই শেষ হয়ে যাবে না, এই ধারাবাহিকতা আমরা আবারও আপনাকে আমি জানাতে চাই এবং এই বিষয়গুলো গণমাধ্যমে এবং জনগণকে এডুকেটেড করতে এবং ডিজিটাল বাংলাদেশের পার্ট হিসেবে টেলিভিশনের যে একটা ভূমিকা থাকা উচিত সেই দিকে আমরা একটু দৃষ্টিপাত করব আগামী অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব যে আপনি এ ধরনের আলোচনা, সমৃদ্ধ আলোচনা করে আমাদেরকে মুগ্ধ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের